আসসালামু আলাইকুম। ১৪০০ কিংবা তারও বেশি মানুষের জীবন, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে ৫ই আগস্ট এসেছিল। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ১ বছর পূর্ণ হলো, কিন্তু সমাজে, রাষ্ট্রে প্রত্যাশিত পরিবর্তন এখনও আসেনি। আমরা যেটা দেখি যে সর্বত্র এক ধরনের অস্থিরতা এখনও রয়েছে। ১-২ দিন আগে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেন যে তিনি ১-১১-র পদধ্বনি শুনতে পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে একজন রানিং উপদেষ্টার এ ধরনের মন্তব্য তোলপাড় তৈরি হয়, এবং আমরা যেটা দেখি যে রাজনীতিতে, সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ এটা নিয়ে প্রতিক্রিয়া দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের প্রতিক্রিয়াটা ছিল ইন্টারেস্টিং। তিনি যেটা বলেন যে হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই মাহফুজ আবার তার পোস্ট ডিলিট করে দেবেন, এবং ঠিক তাই হয়। আমরা যেটা দেখি যে ঘণ্টাখানেকের মধ্যেই মাহফুজ আলম তার পোস্ট ডিলিট করে দেন, কিন্তু এটা নিয়ে আসলে যে আলোচনা সেটা এখনও শেষ হয়নি। প্রাথমিকভাবে আমি যেটা নিশ্চিত করে বলতে চাই যে ১-১১-র কোনো আশঙ্কা এখনও পর্যন্ত আমি দেখি না, কিন্তু যেটা বলা প্রয়োজন যে 1-11-এর যারা কুশীলব ছিল, যারা মূল চরিত্র ছিল, তাদের অনেককেই এখন খুবই সরব। আপনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কথাই ধরুন, তিনি খুবই সম্মানিত মানুষ এবং চমৎকার মানুষও বটে। আমরা যেটা দেখি যে 1-11-এর তিনি অন্যতম চরিত্র, এবং গত কয়েকদিনেও খুবই সরব। যদিও বর্তমান সরকারেরও তিনি অংশীদার ছিলেন, সরকারের সঙ্গে কাজ করেছেন, সংস্কার কমিশনে রিপোর্টও দিয়েছেন, কিন্তু এখন তিনি সরকারে খুব সমালোচনা করছেন এবং সরকারের এক্সিট প্ল্যান নিয়েও কথা বলছেন। এবং প্রথম আলোর একটি গোল টেবিল বৈঠকে তিনি যেটা বলেছেন যে সরকারের ভেতরে সরকার আছে। আমরা যেটা জানি যে 1-11-এর সময় প্রথম আলোও খুব সরব ছিল, এবং ইদানিং আমি প্রথম আলোর যদি রিপোর্ট দেখি তাহলে খুবই সরকারের সমালোচনায় মুখর দেখি, এবং এক ধরনের এজেন্ডা সেটিং তাদের দেখা যায়। ডক্টর ইফতেখারুজ্জামান, টিআইবির নির্বাহী পরিচালক, তিনিও 1-11-এর একজন আলোচিত মানুষ, এবং আমরা যেটা দেখি তিনিও খুবই সরব। বিশেষ করে রাজনীতি নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এনসিপি কিংস পার্টি এ ধরনের মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের পদে থেকে তিনি করতে পারেন কি না, সেটা আসলে খুবই একটা বড় প্রশ্ন। এই যখন অবস্থা, তখন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ঘটনা ঘটেছে। আমরা যেটা দেখি যে ছাত্র শিবিরের একটা প্রদর্শনীতে জামাতের নেতা, যাদের যুদ্ধ অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হয়েছিল বা সাজা হয়েছিল, তাদের ছবি প্রদর্শন নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যায়। শুরুতে বলে রাখি যে এখানে শিবিরের প্রদর্শনীতে জামাত নেতাদের এই ছবিটা দেওয়া ঠিক হয়েছে কিনা সেটা নিয়ে আমারও একটা প্রশ্ন রয়েছে। যদিও শিবির যেটা বলছে, তারা আসলে হাসিনার আমলে যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই বিবেচনায় এই ছবি এনেছেন। তা আমরা যেটা দেখি যে বাম ছাত্র সংগঠনগুলো এটার প্রতিবাদে মুখর হয়, এবং ঢাবি প্রশাসন এক পর্যায়ে সেই ছবিগুলো নিয়ে যায়, এবং কালকে ক্যাম্পাসে মোটামুটি একটা উত্তেজনা ছিল। দৃশ্যত ছাত্রদল এবং এনসিপির ছাত্রনেতা বলবো আমি তাকে, অন্যতম সমন্বয়ক ছিলেন আব্দুল কাদের, তিনি অনেকটা সমর্থন জানান এই বাম ছাত্র সংগঠনগুলোর প্রতি, এবং তারা বিক্ষোভ করে। সেই পুরনো স্লোগান আমরা শুনতে পাই, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া স্লোগান, এমনকি সাদিক কায়েমকে পাকিস্তানি বলে স্লোগানও সেখানে দেওয়া হয়। যদিও ছাত্র ইউনিয়ন নেতা পরবর্তীতে তার এই ব্যাপারে ভুল স্বীকার করেছেন। আমি যদি স্মরণ করি, আমরা তখন মাঠে রিপোর্টার ছিলাম, এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ ছিল, এটার অন্যতম উদ্যোক্তা এবং অন্যতম কুশীলব ছিলেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা, এবং তাদের যেসব সাংস্কৃতিক সংগঠন ছিল, এরাই মূলত পুরো শাহবাগটা মঞ্চস্থ করেছে। এবং আমরা যেটা দেখি যে এখন যে মব জাস্টিসের কথা বলা হয়েছে, মব জাস্টিস তো সেখানে হয়েছে। কাদের মোল্লার ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যাবজ্জীবন, কিন্তু তারা সে রায় মেনে নেননি, এবং আইন সংশোধন করে পরবর্তীতে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। তা আমি যেটা দেখি যে 1-11-এর পর যারা শাহবাগের কুশীলব, তারাও খুব তৎপর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একটা প্রদর্শনী গতকাল দেখা গেল। এবং ছাত্রদল এখন যেটা দেখা যাচ্ছে যে তারা জামাতের সেই নেতাদের গণহত্যাকারী মনে করে। তা আমরা যেটা দেখি যে বিএনপির সঙ্গে তাদের জামাতের একটা দীর্ঘ জোট ছিল, এবং খালেদা জিয়ার যে মন্ত্রিসভা, সেখানে এই ছাত্রদলের ভাষায় এই গণহত্যাকারীরা অংশ নিয়েছিলেন। আমি মনে করি বিএনপির আগে পরিষ্কার বিবৃতি দিয়ে সেই ঘটনার জন্য ক্ষমা চাওয়া উচিত, তারপর তাদের এই নতুন রাজনীতি শুরু করা উচিত। কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে শাহবাগের সেই পুরনো রাজনীতি বাংলাদেশে ফিরে এসেছে, এবং আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এটা অনিবার্য। শাহবাগ এবং শাপলার যে দ্বন্দ্ব, সেটা আসলে চলতে থাকবে। এখানে কে কোন পক্ষে থাকবে সেটা মুখ্য বিষয় নয়। যেমন বাবুনগরীও একদিন শাহবাগের পক্ষে চলে যেতে পারেন, মাওলানা মাসুদ সাহেবের মতো, এটা অভাবনীয় নয়। কিন্তু শাহবাগ এবং শাপলার যে আদর্শিক দ্বন্দ্ব, সেটা হয়তো চলতেই থাকবে। কিন্তু বাংলাদেশে আমরা যেটা আশা করি যে নির্মূলের রাজনীতি আর ফিরবে না,
এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নির্মূলের রাজনীতি এখানে ফেরা খুব কঠিন।